হুম, মানে ওই আর কি। আচ্ছা, চা কফি কিছু অর্ডার করি। জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি। আর তোমার কাজিন হঠাৎ উঠে গেল যে? জান্নাত কিছু বলল না, আদনান কিছু একটা বুঝে বলল। অনেক বুঝে কিন্তু মেয়েটা। জান্নাত হেসে বলল। হ্যাঁ, একটু বেশি। নিশাত চেঁচানোর পরপরই হঠাৎ আশেপাশে আলো জ্বলে উঠল। উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে আরম্ভ করলো। নিশাত হতভম্ব হয়ে গেল। হঠাৎই পেছন থেকে কানের কাছে এসে তানজিৎ বলে উঠল। হ্যাপি অ্যানিভার্সারি। বলে কানের লতিতে হালকা করে একটা কামড় দিল। নিশাত কেঁপে উঠল। তারপরই পেছন ঘুরে তানজিৎকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। কোথায় গিয়েছিলে তুমি? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তানজিৎ হকচকিয়ে গেল। কথায় এমন রোমান্টিক মুভমেন্ট, বউ একটু হাত কিস দিবে তা না, ফ্যাস ফ্যাস করে কান্না করছে। এটা কি ঠিক? তারপরে আবার ভাবলো, এতক্ষণ অন্ধকারে ছিল, ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু সেই কি বা করবে। লাইট তো জ্বলছিলই না। অনেক ট্রাই করার পর ফাইনালি জ্বলেছে। সে তো ঠিক করেই রেখেছে কালকে ডেকোরেটের লোকদের ইচ্ছে মতো ঝাড়বে। তানজিৎ নিশাদের মাথায় হাত বুলিয়ে বলল। আম হেয়ার না, এত ভয় পাওয়ার কি আছে? স্টপ ক্রাইং, আমি আছি তো। নিশাত তানজিতের বুক থেকে মাথা তুলল। তানজিৎ নিশাতের লাল হয়ে যাওয়া নাকের ডোকায় আলতো করে একটা কামড় দিল। নিশাত চোখ বন্ধ করে ফেলল। কান্নারা সব যেন থেমে গেল। নিশাত নিজেকে শান্ত করে বলল। এমন সারপ্রাইজের দরকার নেই আমার, আর একটু হলেই হার্ট ফিল করতাম। তানজিৎ হেসে নিশাতকে জড়িয়ে ধরে বলল। নো প্রবলেম বৌজান, আপনার হাজবেন্ড একজন হার্ট সার্জন। হার্ট ফেল করলে কিভাবে তা পাস করতে হয়, বিশেষ করে বইয়ের, তাই তানজিৎ শাহনেওয়াজের ভালোই জানা আছে। নিশাত এবার হেসে ফেলল, তারপরে আবার বলল। আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো আজকের দিনের কথা, তাই আমিও ভেবে রেখেছিলাম এবার তুমি না বলা পর্যন্ত আমিও বলবো না। তানজিৎ নিশাতের মাথায় চুমু দিয়ে বলে। আজকের দিনটা কি ভুলে যাওয়ার মতন কোনো দিন নাকি? তাই তো বলি, এবার তুমি 12টা বাজে কল করলে না কেন? আপনার হাজবেন্ড এতটা ভুলে মনে না ম্যাডাম। নিশাত এবার তানজিতের বুক থেকে মাথা তুলে চারিদিকে দেখতে লাগলো। চারিদিকে সুন্দর করে লাইটিং করা। সামনে একটা জায়গায় বড় বড় অক্ষরে হ্যাপি ম্যারেজ ইউনিভার্সিটি লেখা বেলুন ঝুলছে। সেদিকে গোলাপের পাপড়ি দিয়ে একটা রাস্তা বানানো। নিশাত যেন পুরো মুগ্ধ হয়ে গেল। তানজিৎ নিশাতকে নিয়ে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে গেল। সেখানে একটা চকলেট কেক রাখা ছিল, যার উপরে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। নিশাত মুগ্ধ নয়নে সেদিকে তাকালো। তানজিৎ নিশাদের হাতে একটা ছুরি দিয়ে তার হাতের উপর হাত রেখে কেক কাটলো। তারপরে তানজিৎ এক পিস কেক নিয়ে নিশাদকে খাইয়ে দিল। নিশাদ খাইয়ে দিতে নিলে তানজিৎ আটকে দিল। নিশাদ ভ্রু কুঁচকে তাকাতেই তানজিৎ দুষ্টু হাসল। নিশাদ কিছু বলবে তার আগেই তানজিৎ নিজের ওষ্ঠ দ্বারা ওর ওষ্ঠ যুগল আঁকড়ে ধরল। নিশাদ চোখ খিসে ফেললো সাথে সাথে। আদনান ওয়েটার ডেকে কিছু অর্ডার করলো। আদনান এবার একটু স্বাভাবিক হয়ে বলল। আমি আশা করিনি আমাকে পছন্দ হবে তোমার। অ্যাটলিস্ট হওয়ার কথা না। আচ্ছা, পছন্দ হওয়ার কারণটা জানতে পারি? জান্নাত আলতো হাসলো, তারপরে বলল। আমরা কেউই নিখুঁত না, প্রত্যেকেরই একটা খুঁত থাকে। কিন্তু আসল কথা কি জানেন? ভালোবাসা যখন সত্যি হয়, খুঁতগুলো তখন নিখুঁত হয়। বুঝলেন ডাক্তার সাহেব? জান্নাতের বলা কথাগুলো শুনে আদনানের মন মুগ্ধতায় ভরে গেল। বর্তমানে সবার কাছেই ফেস জিনিসটা ম্যাটার করে। সে যে লুক নিয়েছে তাতে তো কোনো পাগলেও তাকে পছন্দ করবে না। অথচ এই মেয়েকে দেখো। আদনান আলতো হাসলো। আচ্ছা, সে কি জান্নাতের প্রেমে পড়ে যাচ্ছে? পড়লে এই মেয়ের কথাতেই পড়বে, সে নিশ্চিত। কি কিউট কাপল, তাই না? মহুয়া মুগ্ধ নয়নে জান্নাতের দিকে তাকিয়ে বলে উঠল। হুম, সত্যি অনেক কিউট। মহুয়ার হঠাৎ মনে হলো সে তো এখানে একা বসেছিল, তাহলে কথাটা বলল কে? মহুয়া পাশে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে পুরো। গলা শুকিয়ে গেল তার। মহুয়া একটা শুকনো ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল। অয়ন, তুই? অয়ন সানগ্লাসটা চোখে দিয়ে চুলগুলো ব্রাক ব্রাশ করে। ইয়াপ, অয়ন দ্য ক্রাশ চকলেট বয় হেয়ার। মহুয়া মুখটা কুঁচকে ভিড় করল।
ক্রাশ আর ক্যারাশ, হ্যাঁ। অয়ন জান্নাতের দিক থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকিয়ে বলল। কিছু বললি নাকি? মহুয়া বলে উঠল। না না। তুই এখানে বস তো, আমাকে দেখা যাচ্ছে ওর ওখান থেকে। মহুয়া কিছু বলল না, অয়নের কথা মতো ওর জায়গায় বসলো। অয়ন একটু বাঁকা হেসে মহুয়ার কাঁধে হাত দিয়ে বলল। তা এই বুঝি আপুর সেই বান্ধবী আরিয়া? বাহ বাহ, কি এক যুগ আসলো, মেয়েদেরও ছেলেদের মতো দেখতে লাগছে, তাই না? মহুয়া একটা শুকনো ঢোক গিলল, মনে কথা সাজাতে লাগলো। মহুয়া হঠাৎ হো হো করে হেসে উঠল। অয়ন সানগ্লাসটা চোখ থেকে একটু নিচে নামিয়ে মহুয়ার দিকে তাকালো, তারপরে ভ্রু কুঁচকে বলল। হাসছিস কেন? মহুয়া হাসতেই লাগলো। অয়ন এবার বিরক্ত হয়ে পড়ল। বাহ, বলবি তো কি হয়েছে? মহুয়া হাসতে হাসতে বলল। এটা জানু আপুর বয়ফ্রেন্ড, লাইক ক্রেজি। অয়ন এক ভ্রু উঁচু করে বলে উঠল। আমাকে কি বোকা বানানোর প্ল্যান করছিস? এখন নিশ্চয়ই উল্টাপাল্টা একটা বুঝ দিয়ে বলবি এটা অন্য কেউ, রাইট? শোন, ওদের দেখে যে কেউই বলে। অয়নের কথার মাঝে মহুয়া বলে উঠল। অয়ন, তুই কি পাগল? লোকটার দিকে এভাবে তাকা। তোর মনে হয় জানু আপুর চয়েস এত খারাপ? একটু ভেবে বলতো। অয়ন আদনানকে নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করল, তারপর একটু ভাবুক হয়ে বলল। কথা তো ঠিকই বলেছিস, ওকে যাই বলি না কেন ওর চয়েস তো এত খারাপ না, তাহলে এটা কে? আরে, আরিয়া আপুর হাজবেন্ড, ননদের জামাইয়ের বড় ভাইয়ের ছেলের ছোট ছেলে। অয়ন হাবার মতো তাকিয়ে বলল। কার জামাইদের ছেলে? কি বললি কিছুই বুঝলাম না। এই বোকা বানাচ্ছিস আমাকে? আরে ধুর, এনার মাথায় একটু সমস্যা আছে আর কি। দেখ, ভিন্ন ভিন্ন রঙের ড্রেস পরেছে, বোঝাই যাচ্ছে যে মাথায় সমস্যা। তো এই লোক এখানে কি করে? আরে আর বলিস না, কিভাবে যেন জানু আপুর পিক দেখেছে, সেই থেকে দেখা করার জন্য পাগল। পাগলের পাগলামি বুঝিসই। আর বাসে যদি বলতাম যে পাগলের সাথে দেখা করতে যাচ্ছি, তাহলে তো আসতেই দিত না, তাই আর কি। অয়ন বিজ্ঞদের মতো ভাবতে লাগলো, হঠাৎ কিছু মনে হতেই বলল। এই এক মিনিট, তুই তাহলে আমি যখন বললাম কিউট কাপল তখন হ্যাঁ বললি কেন? মহুয়া ওর উত্তর যেন আগে থেকেই তৈরি করে রেখেছিল। ও জান্নাতের পরের টেবিলে একটা কাপল দেখিয়ে বলল। আমি তো ওদেরকে বলেছি, দেখ কি সুন্দর কাপল। আমি কি আর জানি নাকি যে তুই। মহুয়ার কথা থেমে যায় অয়নের আত্মনাতে। অয়ন নিজের হাতটা মহুয়ার কাঁধ থেকে সরিয়ে অপর হাত দ্বারা চেপে ধরল। অয়নের মনে হচ্ছে যেন কেউ ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে ওর হাতে। মহুয়ার পরনে সোয়েটার থাকার পরও পিঠে যে পানি পড়েছে তা ও বুঝতেই পারেনি। ওয়েটার ক্রমাগত সরি বলছে। অয়ন রেগে বলে উঠল। চোখ কি আসমানে রেখে এসেছেন? যত সব। সরি স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সবাই এহেন ঘটনায় ওদের দিকে তাকিয়ে রইল। মহুয়া বলে উঠল। আচ্ছা, আপনি যান, এরপর থেকে একটু সাবধানে কাজ করবে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে গেল। অয়ন বলে উঠল। যত সব, শালা আজকের দিনটাই ভালো না আমার। ধুর বা। মহুয়া অয়নের হাতটা ধরে দেখে বলে উঠল। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি ঢাল যা, তা না হলে আরো লাল হয়ে যাবে। বাসায় গিয়ে ওষুধ লাগাতে হবে, এখন যা। মহুয়ার কথা মতো অয়ন ওয়াশরুমে গেল হাতে ঠান্ডা পানি ঢালতে। আর এইদিকে জান্নাতও তখন হইচইয়ের শব্দে ওই দিকে তাকিয়েছিল। অয়নকে দেখে ওর আত্মায় পানি শুকিয়ে গেছে। অয়ন তো আবার তিলকে তাল বানাতে এক্সপার্ট। দেখা যাবে জান্নাত একটা ছেলের সাথে রেস্টুরেন্টে দেখা করছে, এটা না বলে বলছে যে জান্নাত কাজী অফিসে একটা ছেলের সাথে দেখা করেছে। জান্নাতকে এমন ঘাবড়ে যেতে দেখে আদনান কফিতে এক চুমুক দিয়ে বলে। এনি প্রবলেম? জান্নাতের ভাবনায় ছেদ ঘটল। ও বলল। না। আচ্ছা, এখন যাওয়া যাক তাহলে। আদনান হকচকিত হয়ে বলল। একটু আগেই তো আসলে, বেশিক্ষণ তো হয়নি। জান্নাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। সন্ধ্যার আগে যেতে হবে, বুঝতেই পারছেন বাসা থেকে মিথ্যে বলে এসেছি। আদনান বলে উঠল। ও আচ্ছা, তাহলে আর কি করার? জান্নাত বুঝতে পারলো আদনান চাইছে আর একটু থাকতে। সে নিজেও যে চাইছে না এমনটাও না, কিন্তু অয়নের জন্য তো টেনশন হচ্ছে। ও কি দেখে ফেলেছে? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছে। মহুয়ার সাথে তো ছিল। জান্নাত অসহায় মুখ করে মহুয়ার দিকে তাকালো, যে এখন চিল মুডে ফোন স্কল করছে।
জান্নাত তা দেখে অবাক হলো। তারপরেই আবার ভাবলো, আচ্ছা মহুয়া কি ম্যানেজ করে নিয়েছে। মহুয়ার দিকে আবার তাকালো। মহুয়া এবার জান্নাতের দিকে তাকালো। তারপরেই চোখের ইশারায় বুঝালো সব ঠিক আছে। জান্নাত কিছুই বুঝলো না। ঠিক থাকার তো কথা না। জান্নাত তাও একটু নিশ্চিন্ত হলো। মহুয়া যখন বলছে সব ঠিক আছে, তার মানে নিশ্চয়ই অয়নকে কিছু বলে ম্যানেজ করে নিয়েছে। তুমি অনেক ফাজিল হয়ে গেছো তানজিৎ। তানজিৎ নিশাদের কোলে মাথা রাখা অবস্থাতেই বলল। নিশাদ তানজিতের বাহুতে থাপ্পড় দিল। তানজিৎ হেসে ফেলল, তারপরে বলল, দ্যাটস নট ফেয়ার বউ। এত সুন্দর সারপ্রাইজ দিলাম, কোথায় একটু আদর করবে, তা না করে মারছো। নিশাদ বলে উঠল। লাগাম দাও মুখে, বলে দিলাম, তা না হলে আবার মারবো। তানজিৎ ঠোঁট উল্টে বলল, তোমার নামে পুরুষ নির্যাতনের মামলা করবো বউ, এটা ঠিক না কিন্তু। নিশাদ ভ্রু কুঁচকে বলল। পুরুষ নির্যাতন? ধরো, উঠো তো। তানজিৎ উঠল তো নাই, উল্টো নিশাদের কোমর আঁকড়ে ধরল। নিশাদ চোখ বন্ধ করে নিল, তারপরে বলে উঠল। বাসায় বলবি কবে? তানজিৎ সেভাবে থেকেই উত্তর দিল। তুমি যেদিন বলবে। ছেলেপক্ষ আবার আসতে চাইছে। তানজিৎ তৎক্ষণাৎ নিশাদকে ছেড়ে উঠে বসল। নিশাদ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানজিৎ বলে উঠল। আবার চাইতে এসেছো মানে? এবার কিন্তু আমি ঠ্যাং ভেঙে রেখে দেবো বলে দিলাম। শালা, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে আমার বউয়ের পেছনে পড়েছ? তো এটা কি কেউ জানে নাকি যে আমি বিবাহিত? অদ্ভুত কথা বলো তুমি। তানজিৎ কিছু একটা ভাবলো, তারপরে বলল। কবে আসছে? জানি না, বাট কয়েকদিনের মধ্যে আসবে। নিশাদকে এমন চিল মুডে দেখে তানজিৎ বলল। এর আগের বার তো খুব কেঁদে ভাসিয়েছিলে যে বাবার কথা রাখতে হবে, আবার আমাকেও ছাড়তে হবে, আর এখন যে চিল মোডে আছো। নিশাদ হেসে ফেলল, তারপরে বলল। আরে এখন তো পুরাই চিল আছে, কস ভাইয়ারা দেশে। তো নিশাদ তানজিদের দিকে তাকিয়ে বলল। তুমি তো চেনোই না আমার ভাইদের। আমি যদি একবার বলি যে আমি এই বিয়ে করব না, তাহলে সেটা নাই ভাইদের দুই চোখের মণি বলে কথা। নিশাদ অনেকটা ভাব নিয়ে বলল। তানজিৎ বলে উঠল। বাবা, আমি তো ভেবেছিলাম বলবে যে আমি পাশে আছি বলে ভয় নেই। নিশাদ বলে উঠল। হ্যাঁ তা তো অবশ্যই, বাট ভাইয়ারা আছে বলে একটু বেশি চিলমুড়ে আছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমাকে তো তাহলে অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে বলে মনে হয়। নিশাদ হো হো করে হেসে দিল। এই মেয়েটা কি কিউট তাই না? পুরোই আমার মতো। হায়। স্যান্ডির কথা শুনে সাদমান আর অভ্র মহুয়ার দিকে তাকালো। আশফি তো সেই কখন থেকে ওর দিকেই তাকিয়ে আছে। ও ঘোরের মাঝে থেকেই বলে উঠল। এলোকেশি। সাদমান ভ্রু কুঁচকে আশফির দিকে তাকালো, তারপর বলল। কি বললি? আশফি আগের মতো করেই বলল। এলোকেশি। সাদমান আবার বলল। কি বললি? আশফির এবার ঘোর থেকে বেরিয়ে বিরক্ত হয়ে বলল। কোনে কম শুনছিস নাকি আজকাল? এলোকেশি বলেছি। ওকে দেখে আমার এই নামটাই মনে এলো হঠাৎ। দেখ চুলগুলো কেমন হাঁটু ছুঁই ছুঁই। আজকাল যুগে এমন দেখা যায় না। সব তো পিঠ পর্যন্ত রাখে, একটু বড় হলে আবার কেটে ফেলে, কিন্তু একে দেখ। সাদমান বিরক্ত হয়ে বলল। তাই বলে এত দেখার কি আছে? যে কাজে এসেছিস সেই কাজ কর। সেটাই তো, কি কাজে এসেছি? শুধু তো ওদের দেখেই যাচ্ছি। ওদের মতো দেখে কি করব? এর চেয়ে এলোকেশিকে দেখাই ভালো। সাদমান একবার মহুয়ার দিকে তাকালো, যে এখন ফোন ঘাঁটতে ব্যস্ত, অথচ তাকে নিয়ে যে এখানে এমন তর্ক চলছে সেটা সে জানেই না। সাদমান আশফির মাথাটা আদনানের টেবিলের দিকে ঘুরিয়ে বলল। ওইদিকে যেন আর নজর না যায়। আশফি বিরক্ত হয়ে বলল। এমনভাবে বলছিস যেন তোর বইয়ের দিকে তাকিয়েছিলাম। সাদমান কিছু বলল না। অভ্র বলে উঠল। আচ্ছা তোরা থাম তো এবার। কি শুরু করেছিস একটা মেয়েকে নিয়ে? আর আসবি এটা মেয়ের দিকে এমন লুচ্চাদের মতো তাকিয়ে থাকা তোর সাথে যায় না। স্যান্ডি একটা টিস্যু নিয়ে নেকামি করে কাঁদতে লাগলো। সবাই ওর দিকে তাকালো। ও বলল। আসপি স্যার, আমার চুল বড় না বলে আপনি এমন করলেন? না আসপি স্যার, আপনাকে এই দুষ্টুমির পর থেকে আমি ফিরিয়ে আনবই।
আমি 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 আসফি বাদে সবাই হাসতে লাগলো। আসফি চোখ মুখ কুঁচকে বলল, ছে। সূর্য অস্ত যাবে একটু পর, তাই জান্নাতের মনে হলো এখন বাসায় যাওয়াই বেটার হবে। সন্ধ্যা হয়ে যাবে একটু পর। এখন আর বসে কাজ নেই। ভাগ্য থাকলে অন্য একদিন দেখা করে নিবে আবার। আদনান হঠাৎ বলে উঠল, জান্নাত, আমাকে তো তোমার ফ্যামিলির পছন্দ হবে না, এটা তো শিওর। তখন কি করবে? জান্নাত ওই ভাবনা থেকে বেরিয়ে এলো। কথাটা তো সত্য। আদনান কিছু একটা ভেবে বলল। আপনার মাসিক ইনকাম কত? জান্নাত একটু অবাক হলো এমন প্রশ্নে। আচ্ছা, জান্নাত কি তাকে বড়লোক দেখে রাজি হয়েছে? তারপরে তার মনে পড়ল সে তো বলেছে সে মধ্যবিত্ত। আদনান একটু ভেবে বলল, আসলে তেমন বেশি না, 5,000-এর মতো হবে। আদনানের নিজের কথাই নিজেই কেমন বোকা বোকা লাগলো। ডাক্তাররা তো কম ইনকামই করে। আদনানের ভাবনার মাঝেই জান্নাত বলে উঠল। ও এমজি, এত? আদনান বুঝলো না কথাটা কি ঠাট্টা করে বলল জান্নাত। জান্নাত আবার বলল, ইটস এনাফ। ফ্যামিলি মানলে মানুক, না মানলে নাই। সংসার তো আমি করব, তা না? তারা না। আর যদি শেষে উপায়ান্তর না থাকে তাহলে পালাবো। মনে হয় না এর দরকার হবে। আর পালালে যদি আপনার ফ্যামিলি মেনে না নেয়, তাহলে আমরা বরং একটা ছোট্ট টুনাটুনি সংসার পাতবো। আমি কিন্তু এমনিতেও কম খাই। আর থাকার জায়গা বলতে মেঝেতে বিছানা পেতে দিলেও হবে। আমার প্রবলেম নেই, শুধু আপনি পাশে থাকলেই চলবে। জান্নাত কথাগুলো এক নাগারে বলে থামলো। আদনান মুগ্ধ নয়নে জান্নাতের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। আদনানের ভেতরের একটা সত্তা যেন হঠাৎ বলে উঠল, এটাই ভালোবাসা আদনান। ও শুধু তোকে চায়। ও তোর বাহ্যিক রূপকে না, তোর ভেতরের আত্মাটাকে ভালোবাসে। এটাই কি যথেষ্ট নয় তোর কাছে? আদনান কিছুক্ষণ ভাবলো। তারপরে সে একটা সিদ্ধান্ত নিল। বস, রাস্তার পাশে যে লাশটা পাওয়া গেছে, ওই লাশটা সিজনেরই ছিল। ওকে মার্ডার করা হয়েছে বস। রকিং চেয়ারে বসে থাকা লোকটি তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে মারল। তারপর চেঁচিয়ে বলল, আমি ছাড়বো না ওদের। সিজন আমার ডান হাত ছিল। ওরা ওকে মেরে কাজটা একদম ঠিক করেনি। ধ্বংস করে দিব এএসটিকে। সুযোগ দিয়েছিলাম ওদের আমার পথের সামনে থেকে সরে যেতে, কিন্তু আর না। ওদের উৎপত্তি যেমন আমার কারণে হয়েছে, তেমন ধ্বংসটাও আমার কারণেই হবে। আমার আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করে কাজটা ঠিক করেনি ওরা। এত কষ্টে গড়ে তোলা রাজত্ব এত সহজেই শেষ হয়ে যেতে দিব আমি? কখনো না। প্রয়োজনে ওদের অস্তিত্ব মুছে ফেলবো আমি এই পৃথিবী থেকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, অল ইনফরমেশন চাই আমার ওদের ব্যাপারে। ওদের 1 মাসের কল লিস্ট সেন্ড করবে আমাকে। কোথায় কখন কি করছে সব ইনফরমেশন চাই আমার। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে চলে গেল। লোকটি চোখ বন্ধ করে রকিং চেয়ার দোলাতে দোলাতে বলে উঠল, তোমাদের অনেক সময় দিয়েছি এই পথ থেকে সরে যাওয়ার, কিন্তু এখন সেই সময় শেষ। এখন খেলা ঘুরে যাবে এসটি, কারণ এবার আন্ডারওয়ার্ল্ডের কিং আবির খান নিজে এই খেলায় অংশগ্রহণ করবে। আর আবির খান কখনো হারতে শিখেনি। তোমরা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। নিজেদের সময় গুনতে শুরু করো এসটি। কথাগুলো বলেই লোকটা বাঁকা হাসল। আমি জানি না আমি তোমাকে ভালোবাসি নাকি, কিন্তু তোমার কথা আমাকে প্রতি পদে মুগ্ধ করেছে। তুমি যখন রেগে বললে আমার সাথে টাইম পাস করেছো, বিলিভ মি, মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। কিন্তু তারপরে তোমার প্রতিটি কথা দ্বারা আমি মুগ্ধ হয়েছি। লুকস ডাজেন্ট ম্যাটার কথাটা বলতেই সুন্দর বলে জানা ছিল, কিন্তু তুমি এটা প্রমাণ করে দিলে যে সত্যি ভালোবাসায় সৌন্দর্য ম্যাটার করে না। ভালোবাসি না কি জানি না, শুধু এতটুকু জানি যে তোমাকে এই আদনান শাহনওয়াজের প্রয়োজন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আমার পাশে চাই, সারা জীবনের জন্য চাই। থাকবে তো আমার পাশে? আদনান হঠাৎ জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলে। আদনানের চোখে মুগ্ধতা। জান্নাত এতটাও আশা করেনি। সে অনেকটা অবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনানের কথাগুলো কর্ণপাত হতেই যেন জান্নাতের কান লাল বর্ণ ধারণ করল। সাদমান হাঁ করে তাকিয়ে রইল। মহুয়া একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছে। তাকাতেই চোখ কপালে।
অয়ন টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে এদিকে আসছে। মহুয়া কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। এদিকে জান্নাত এখনো কিছু না বলায় আদনান আবার বলল, বউ বানাতে চাই তোমাকে। এই আদনান শাহনেওয়াজের বেশি কিছু চেয়ে ফেললাম কি? জান্নাতের গাল দুটো যেন এবার লাল হয়ে গেল। ও মাথা নিচু করে লাজুক হাসল। আদনান সেই দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো, তারপরে বলল, মুখে কিছু বলুন ম্যাডাম, হাঁটু তো এবার ব্যথা করছে। জান্নাতের তৎক্ষণাৎ টনক নড়ল। সত্যি তো, বেচারা কতক্ষণ ধরে এভাবে বসে আছে। জান্নাত এবার মাথা নিচু রেখেই বলল, আমিও আপনাকে সারা জীবন আমার পাশে চাই। লাইফের দুঃখ, কষ্ট, আনন্দ সবটা আপনার সাথে ভাগ করতে চাই। আপনার সাথে ফোনে কথা বলতে বলতে কবে যে ভালোবেসে ফেলেছি আমি জানি না। তবে যেদিন থেকে ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকে আপনার শখের নারী হওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। জানি না হতে পেরেছি নাকি, তবে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার হাত ধরে আপনার পাশে থাকবো, এইটুকু কথা দিতে পারি। জান্নাতের কথা শেষ হতেই আদনান তৃপ্তির হাসি হাসলো, যেন জান্নাতকেই সে ভালোবেসে এসেছে এতদিন ধরে। নিশ্চয়ই তাকে ভালোবাসছে। তা না হলে জান্নাতের কথাগুলো শুনে তার মনে এতটা প্রশান্তির আভাস বয়ে গেল কেন? আদনান জান্নাতের অনামিকা আঙ্গুলের রিংটা পরিয়ে দিল। রিংটা সে আগেই কিনে রেখেছিল এই দিনের জন্য, কিন্তু মাঝের ঘটনায় সে ভেবেছিল এটা আর কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিল তার জন্য। তার জন্যই তো আসার সময় কি মনে করে রিংটাও নিয়ে এসেছিল। জান্নাত লাজুক হাসলো। সবাই হাত তালি দিল। আজ ফিসিস বাজিয়ে উঠল। পুরো রেস্টুরেন্ট যেন করতালির শব্দে ভরে উঠল। মহুয়া একবার জান্নাতের দিকে তাকাচ্ছে, একবার অয়নের দিকে তাকাচ্ছে, যে কিনা এখন বোকার মতো জান্নাতের দিকে তাকিয়ে আছে। মহুয়া একটা শুকনো ঢোক গিলল। সূর্য অস্ত গিয়ে চারিদিকে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আকাশের তারাগুলো মিটমিট করে দেখা দিচ্ছে ধীরে ধীরে। মাহির মাগরিবের নামাজ পড়ে চোখে একটা চিকন ফ্রেমের চশমা দিয়ে একটা বই নিয়ে বসেছে। হঠাৎ দরজায় বেল বাজলো, শব্দ হলো। মাহিরের প্রথমে এটাকে ভ্রুক্ষেপ না হলেও পরপর অনেকবার বাজাতে সে এবার বিরক্তিতে উচ্চারণ করে বইটাকে রেখে দরজার কাছে যেতে লাগলো আর বলতে লাগলো, মহুটা থাকলে আর আমার যাওয়া লাগতো না, ধুর। মাহির দরজাটা খুলতেই ধরাস করে আরমিন মাহিরের বুকের উপর পড়ে। এমন আকস্মিক ঘটনায় মাহির হতভম্ব হয়ে গেল। মাহির আরমিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরমান বলতে লাগলো, আগেই বলেছিলাম এভাবে দরজার সাথে হেলান দিয়ে থাকিস না গর্ধব, শুনলি তো আমার কথা। মাহির বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, কিছু একটা ভুলভাল তোমাকে করতে হবে, তাই না? ননসেন্স কোথাকার। আরমিন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এভাবে যে সোজা ওই রকচাটা লোকটার গায়ে এসে পড়বে এটা কি সে জানতো নাকি? জানলে তো দরজা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকতো। আরমিন মিনমিন করে বলল, সরি। মাহির আরমিনের মাথা নিচু করে রাখা চেহারার দিকে একবার তাকালো। তার সরিকে উপেক্ষা করে আরমানকে উদ্দেশ্য করে বলল, এই সময়ে এলিজা, এনি প্রবলেম? আরমান ভেতরে এসে হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রেখে সোফায় বসতে বসতে বলল, আর বলিস না, আরবিন আজকে পায়েস বানিয়েছিল। মহু পাখির তো আবার পায়েস অনেক পছন্দের, তাই এখনই নিয়ে এলাম। আর ভাবলাম মহু পাখিকেও দেখা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, সে কোথায়? আরমান আশেপাশে তাকাতে তাকাতে শুধালো। মাহির বলল, সে নেই, সে ঘুরতে গেছে। ওকে বাড়িতে এই কদিনে যে রাখতে পেরেছিলাম এটাই অনেক। ও কি বাসায় বসে থাকার মেয়ে নাকি? সুযোগ পেয়েছে তো ছুটেছে ঘুরতে। আরমান বলে উঠল, সে কি, ওর তো জ্বর। মাহির সোফায় বসতে বসতে বলল, ঘুরতে যাওয়ার কথা শুনে জ্বরটার পালিয়েছে। আরমান হতাশার সুরে বলল, যা, আমি আরও ভাবলাম ওকে পায়েসটা খাইয়ে দিয়ে তারপর যাব। সন্ধ্যা হয়ে এলে তো, ও কোথায় গেছে? জান্নাতের সাথে বেরিয়েছে একটু, সমস্যা নেই, চলে আসবে। আরমিন চারিদিকে তাকাতে তাকাতে বলল, বাসায় কেউ নেই আর। মাহির আরমিনের দিকে তাকালো, তারপর বলল, কাউকে দেখেছো তুমি? আরমিন বলে উঠল, দেখছি না বলেই তো জিজ্ঞাসা করলাম। যখন দেখছোই না তখন জিজ্ঞাসা করছো কেন? অদ্ভুত। আরমিন কপাল কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, একটা মানুষ ঘরেও তো থাকতে পারে। জিজ্ঞাসা করেছি, সুন্দর করে উত্তর দিলেও তো হয়। এরকম মেয়েদের মতো ঝগড়া করেন কেন?
ও হ্যালো, তোমার মতো একলত্তি মেয়ের সাথে ঝগড়া করবে এই মাহি শেখ? রিডিকুলাস। মাহিরের কথা শুনে আরমিন এবার তেলে বেগুনে জ্বলে উঠল। আরমিন কিছু বলতে যাবে তার আগে আরমান বলে উঠল, চুপ, দুজনেই চুপ একদম। আর একটা কথাও না। এরকম বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন বুঝলাম না। আরমিন মাহিরের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। মাহিরও চোখ মুখে বিরক্তি প্রকাশ করে মুখ ঘুরিয়ে নিল। আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল তা দেখে, তারপর বলল, আর থেকে কি করব? যার জন্য এসেছিলাম সেই তো নেই। আজকে যাই তাহলে, ও আসলে পায়েসটা দিস। মাহির বলল, ওকে। আরমান আর আরমিন উঠে চলে গেল। যাওয়ার আগে আরমিন আরেকবার পেছনে ঘুরে মাহিরকে মুখ ভেঙচি কাটল। মাহির তা সেরকম পাত্তা দিল না। সে অন্য কিছু নিয়ে ভাবছে। তার মাথায় হঠাৎ অন্য চিন্তাধারা এসে বাসা বেঁধেছে। আরমানদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মাহির নিজে নিজে আওড়ালো, আমার ভাবনা যদি সত্যি হয় তাহলে ভীষণ বড় বিপদ আসতে চলেছে। এই বিপদের সম্মুখীন হওয়ার সাধ্যে কারণ নেই। তছনছ হয়ে যাবে সব। না, আটকাতে হবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে থামাতে হবে ওকে। অয়ন প্রথমে কিংকর্তব্য বিমুখ হলেও এখন রেগে মহুয়ার দিকে তাকায়, যে কিনা ভয়ে তার দিকেই তাকিয়ে আছে। অয়ন কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে। এবার অয়নের গলা শুকিয়ে গেল ভয়ে। ধীরে ধীরে পেছনে ঘুরতেই তার নিজের কপালে চাপড়াতে ইচ্ছা হলো। মহুয়া কপাল কুঁচকে মেয়েটাকে উপর থেকে নিচ পর্যবেক্ষণ করলো একবার, তারপর অয়নের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলে উঠল, লিমনের আব্বু। জান্নাত লাজুক হেসে আশেপাশে তাকালো। হঠাৎ মহুয়ার দিকে তাকাতেই খেয়াল করলো অয়ন তার পাশে দাঁড়িয়ে আছে। জান্নাত চোখ বড় বড় করে ফেলল। আদনানের ধরে রাখা হাতটা তৎক্ষণাৎ ছাড়িয়ে নিল। এমনভাবে হাত ছাড়িয়ে নেওয়ায় আদনান জান্নাতের দিকে তাকালো। জান্নাতকে এমন আতঙ্কিত হয়ে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও সামনের দিকে দৃষ্টি রাখলো, কিন্তু অয়নকে না চিনতে পারায় সে জান্নাতের আতঙ্কিত হওয়ার কারণটা ঠিক বুঝলো না। হঠাৎ অয়ন তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। জান্নাতের ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল। তার বারবার মনে হতে লাগলো তখন চলে গেলেই ভালো হতো, কেন যে আরেকটু থাকতে গেল। কিন্তু তাকে অবাক করে অয়ন তাদের পাশ কাটিয়ে চলে গেল। জান্নাত টাসকি খেলো এমন ঘটনায়। মহুয়ার দিকে তাকাতেই দেখলো মহুয়া দুষ্টু হাসি হাসছে। জান্নাতের সব মাথার উপর দিয়ে গেল। আদনান জান্নাতকে শুধালো, এনিথিং রং? জান্নাত ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সে জোরপূর্বক হেসে দুদিকে মাথা নাড়ল। তার মনে হলো আরেকটু এখানে থাকলে সে টেনশনে মরে যাবে এবার। ব্রেকিং নিউজ, আদনান শাহনাজ আজকে একজন রমণীকে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেছেন। আর তার আপগ্রেড এতটুকুই সুশ্রী ছিল যে একটা পাগলেও তাকে দেখে মুখ ফিরিয়ে নেওয়ার কথা। বাট 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 ওই রমণী তাকে বলেছে সে তাকেই চায়। অবশেষে আদনান শাহনওয়াজ একটা লয়াল মেয়ে পেয়েছে। হাতে তালি গাইজ, হাতে তালি দাও। আদনান নকল টাকের কস্টিউমটা খুলে রেখে চুলগুলো ব্রাশ করতে লাগলো। তারপরে আসফির দিকে তাকিয়ে বলল, তোর এই বস্তা পচা নিউজ বন্ধ করতে এবার অনেকবার বলে ফেলেছিস। আর অবশেষে মানে এর আগে কয়জনকে প্রপোজ করেছিলাম যে অবশেষে বলছিস? আসফি মাইকের মতো বানিয়ে রাখা নিউজ পেপারটা টেবিলের উপরে রেখে সোফায় বসলো। তারপরে হতাশ স্বরে বলতে লাগলো, ইয়ার মানুষ ছ্যাঁকা খেয়ে অ্যাটলিস্ট এক সপ্তাহ তার প্রথম ভালোবাসাকে মনে রাখে। আই থিঙ্ক 1 উইকের বেশি। তুই তো ভাই মাত্র কয়েক ঘন্টার মধ্যে অন্য আরেকজনকে প্রপোজ করে ফেললি। সাদমান কফিতে এক চুমুক দিয়ে বলল, একটু বেশি তাড়াতাড়ি করে ফেললি না? অভ্র সাদমানের কথার পিঠে বলল, অ্যাটলিস্ট 3-4 দিন দেখা উচিত ছিল তোর, যদি এটা তোর ভালো লাগা হয়। অভ্র কথা শেষ করার আগেই আদনান প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা, ভালোবাসলে কি সেই ভালোবাসার মানুষটাকে ভোলা যায়? আসফি বলে উঠল, ভোলা যায় না, ফেনি যায়। আমার কি করব জানো? ওহ সরি, আমি কিভাবে জানবো? আদনান বিরক্তিতে সূচক শব্দ করল। সাদমান ফোনের দিকে চোখ আবদ্ধ রেখে বলল, ভালোবাসাকে যদি শুধু একটা শব্দ মনে হয় তাহলে ভুলে যাওয়া সম্ভব। আর যদি লক্ষ্য হয় ভালোবাসার মানুষটাকে আপন করে অভ্যাস বানানো,
তাহলে তাকে মরে গেলেও ভুলে যাওয়া সম্ভব না। আদনান আলতো হাসলো, তারপরে সে বলল,